আবারও স্বাগতম নতুন একটি এক্সপ্লেনেশনে। আজকে আমরা এক্সপ্লেন করব নতুন আরেকটি সিনেমা, নাম জলি এলএলবি 3, যা ভারতে মুক্তি পেয়েছে 19 সেপ্টেম্বর। এই মুভি আসলে জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজির পার্ট, তাই জলি এলএলবি 3 গল্প জলি এলএলবি 1 আর 2 এর সঙ্গে কানেক্টেড। আর এই সিনেমার সবচেয়ে বড় স্পেশালিটি হলো যে এখানে অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারিস দুজনকেই একসঙ্গে দেখা যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক, কিন্তু আপনি চাইলে এক্সপ্লেনেশন শুরু করার আগে একটা লাইক করে দিতে পারেন। বন্ধুরা, গল্পের শুরু হয় 2011 সাল থেকে রাজস্থানের পাঠশোলা গ্রামকে দেখিয়ে। এই গ্রামটা পুরোপুরি কৃষকদের একটা গ্রাম, সবাই এখানে জমি চাষ করে। এই গ্রামেই আমরা দেখি এক কৃষকের কাহিনী। তার নাম রাজারাম সোলাঙ্কি, বয়স 60 থেকে 65 বছরের মধ্যে। রাজারামের পরিবারে ছিল তার স্ত্রী আর একমাত্র ছেলের বউ। আমরা জানতে পারি যে কিছুদিন আগে রাজারামের একমাত্র ছেলে সেনাবাহিনীতে চাকরি করার সময় যুদ্ধে শহীদ হয়েছে। আর যেহেতু রাজারাম ছিল গরিব, ছেলের মৃত্যুর পর সংসার চালাতে গিয়ে সে নিজের জমিটা বন্ধক রেখে দেয় এক লোকের কাছে। শর্ত ছিল যখনই টাকা শোধ হবে জমি ফেরত দিয়ে দেবে। কিন্তু সেই লোকটা ছিল ভীষণ লোভী আর খারাপ। সেই লোক নকল কাগজপত্র বানিয়ে নেয়, যাতে লেখা ছিল সে চাইলে রাজারামের জমি দখল করতে পারে। এরপর গ্রাম্য তহলিসদার আর জেলা ম্যাজিস্ট্রেট দুজনই সেই লোকের পক্ষ নেয়। তাদের সাহায্যে সেই লোক রাজারামের জমি দখল করে ফেলে। এটা দেখে রাজারাম প্রতিবাদ করে, কিন্তু জেলা তহলিসদার আর ডিএম কেউই তাকে সাহায্য করে না। নিজের পূর্বপুরুষের জমি বাঁচাতে না পেরে সে খুবই ভেঙে পড়ে। শেষমেশ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে রাজারাম। এরপর গল্প এগিয়ে যায় দিল্লির 30 হাজারি কোর্টে। এখানেই আমরা দেখি মুভির দুই মেইন ক্যারেক্টারকে, অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারিসকে। দুজনের নামই জলি। তারা এই কোর্টেই প্র্যাকটিস করেন। ঠিক তখনই আমরা দেখি এক কেস। একটা ছেলে মেসেজে বুড়ো ধনী লোকদের ঠকায় আর তাদের বিয়ের ফাঁদে ফেলে তাদের সম্পত্তি হাতিয়ে নেয়। এবারও সে একই কাজ করেছে, কিন্তু সময় থাকতে পরিবারের লোকেরা সবকিছু জেনে যায় আর তার বিরুদ্ধে কেস করে দেয়। এই কেস নেয় অক্ষয় কুমার, অর্থাৎ জলি 2। আর সে খুব সহজেই ওই ছেলের জামিন করিয়ে দেয়। কিন্তু আমরা পরে জানতে পারি এই কেসটা ছিল জলি 1-এর, অর্থাৎ আরশাদ ওয়ারিসের। কিন্তু সে কোর্টে আসতে দেরি করায় জলি 2 সেই কেসটা নিয়ে নেয়। এই নিয়ে পরে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। শেষমেশ তারা কেসের টাকা দুজনে ভাগাভাগি করে নিয়ে নেয়। এভাবেই শুরু হয় জলি এলএলবি 3-র গল্প, যেখানে কমেডি আর কোর্টরুম ড্রামা পাশাপাশি চলতে থাকে। এরপর আমরা দুই জলির ব্যক্তিগত জীবন দেখি। জলি 1 বিয়ে করেছে, তার একটা ছোট মেয়েও আছে। জলি 2ও নিজের স্ত্রী সহ সুখের সংসার করছে। সবকিছু শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমরা দেখি রাজস্থানের সেই গ্রাম, যেই গ্রামে রাজারাম থাকত। সেখানকার কৃষকরা পায়ে হেঁটে দিল্লিতে এসেছে তাদের দাবি আদায় করার জন্য। কিন্তু তাতে কোনো লাভ না হয় তারা এক এনজিওর সঙ্গে যোগাযোগ করে। এই এনজিও গরিবদের সাহায্য করে। এই এনজিওর সঙ্গেই যুক্ত ছিল জলি 1-এর স্ত্রী। তিনি জনসেবামূলক কাজ করতে পছন্দ করেন। এভাবেই সে পরিচিত হয় রাজারামের স্ত্রীর সঙ্গে। ফিল্মে রাজারামের স্ত্রীকে জানকী আম্মা বলে ডাকা হয়েছে। জানকী আম্মা তার গল্প শোনায় জলি 1-এর স্ত্রীকে, কিভাবে তার স্বামী জমি হারালো আর কিভাবে সে আত্মহত্যা করলো। সব শুনে জলি 1-এর স্ত্রী তার স্বামীকে অনুরোধ করে এই কেসটা নেওয়ার জন্য। তবে জলি 1 নানা অজুহাত দেখাতে শুরু করে, কারণ এই কেসটা নিলে সে তেমন কোনো টাকা পয়সা পাবে না। তাই সে জানকী আম্মাকে বুদ্ধি করে পাঠিয়ে দেয় জলি 2-এর কাছে। কিন্তু জলি 2ও তো কম যায় না, সে আবার পাশা ঘুরিয়ে দিয়ে জানকী আম্মাকে পাঠিয়ে দেয় জলি 1-এর কাছে। অবশেষে জলি 1 বাধ্য হয় জানকী আম্মার কেসটা নিতে এবং সে কোর্টে পিটিশন ফাইল করে। এরপর জানা যায় যে এই কেস আসলে করা হয়েছে বিশাল এক কোম্পানির বিরুদ্ধে, যার নাম ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এখন এই পুরো কেসের ওপরেই সিনেমার গল্প দাঁড়িয়ে আছে। তবে এর আসল ডিটেলস আমরা সামনে জানতে পারবো। আমরা দেখি জলি 1 একদিকে জানকী আম্মার কেসটার পিটিশন ফাইল করেছে, আর অন্যদিকে ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি জলি 2-কে হায়ার করে তাদের কেসের জন্য। এখানেই হয়তো সবার মনে একটা প্রশ্ন জেগেছে, এত বড় কোম্পানি তো চাইলেই একটা নামি দামি লয়ারকে হায়ার করতে পারত, কেন তারা একটা সাধারণ লয়ারকে হায়ার করলো? এর জবাবও আমরা সামনে জানতে পারবো। আসলে এই কোম্পানির আসল লয়ার হচ্ছে একজন হাই প্রোফাইল ব্যারিস্টার, যিনি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে কেস সামলান। এই লয়ারের চরিত্রে অভিনয় করেছে রাম কাপুর, কিন্তু সেই সময় তিনি ছিলেন লন্ডনে। সেখানে তিনি সামলাচ্ছিলেন ভারতের এক বড় ব্যবসায়ীর কেস।
যার নাম দেওয়া হয়েছে বিএম। যদিও সিনেমায় তার পুরো নাম বলা হয়নি। তাহলে বড় লয়ার লন্ডনে ব্যস্ত থাকার কারণে তড়িঘড়ি করে কোম্পানি জলি 2 এর হাতে এই কেসটা তুলে দেয়। আর এখান থেকেই শুরু হয় জলি 1 আর জলি 2 এর মধ্যে কোর্টরুম লড়াই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই কেসের বিচারক আর কেউই নয়, বরং সুন্দরলাল ত্রিপাঠী, মানে সেই জাজ যাকে আমরা জলি এলএলবি 1 আর জলি এলএলবি 2 তেও দেখেছি। কেস শুরু হওয়ার পর দেখা যায় কোম্পানি বেশ কিছু প্রমাণ ঘুরিয়ে পেঁচিয়ে রেখেছে। তাই যখন জলি 1 জানকি আম্মার পিটিশন দাখিল করে কোর্টের রেজিস্টার করার অনুরোধ জানায়, তখন জলি 2 খুব সহজেই তা খারিজ করিয়ে দেয় আর জাজকে দিয়ে আদেশ করিয়ে নেয় যে জানকি আম্মার কেস এই কোর্টে রেজিস্টার হবে না। এই অর্ডার শুনে জলি 2 খুবই খুশি হয়ে যায়। এরপর সে সরাসরি কোম্পানির এক সিনিয়র মেম্বার শ্রীবাস্তবের সঙ্গে দেখা করে। সেখানে গিয়ে সে টাকা চায়, জানায় যে তাদের কথা মতো সে কোর্টের পিটিশন খারিজ করিয়েছে, তাই তার ফি 25,000 টাকা পরিশোধ করে দিতে। আসলে জলি 2 তখন ইম্পেরিয়াল কোম্পানির মালিকের বাড়িতে গিয়েছিল। সেখানে চলছিল এক জমজমাট পার্টি। আয়োজন করেছিল কোম্পানির মালিক হরিভাই খাইতান। জলি 2 শ্রীবাস্তবকে অনুরোধ করে যেন সে হরিভাই খাইতানের সঙ্গে তাকে দেখা করিয়ে দেয়, কিন্তু শ্রীবাস্তব বলে হরিভাই খুবই বড় মানুষ, আমি নিজেও তার সঙ্গে দেখা করতে 1 বছর ধরে চেষ্টা করেছি, তারপরও তিনি আমার নাম মনে রাখতে আরো 2 বছর সময় নিয়েছেন, তাই তুমি ভুলেও ভেবো না এত সহজে তার সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু ঠিক তখনই হরিভাই খাইতান নিজেই এসে তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। এখানেই কথা বলার মাঝেই জলি 2 হরিভাইয়ের কাছে নিজের ফি দাবি করে। তবে সে 25,000 টাকা না বলে 50,000 টাকার দাবি তোলে। হরিভাই তখনই তাকে টাকাটা দিয়ে দেয় এবং তার কুইক আউটে ভীষণ মুগ্ধ হয়ে যায়। তখনই হরিভাই জলি 2 কে নিজের কোম্পানির প্রধান লয়ারদের একজন হিসেবে হায়ার করে আর বলে সে প্রতিদিনই মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক পাবে। জলি 2 এর এই অফারটা ভীষণ ভালো লাগে আর সে এতে রাজি হয়ে যায়। এরপর খুশি হয়ে বাড়ি ফেরে, কিন্তু বাড়ি ফিরে সে দেখে তার দরজার সামনে জানকি আম্মা বসে আছে। সে কাপা গলায় জলি 2 কে বলে, তোমার জন্য আমার মামলার পিটিশন খারিজ হয়ে গেছে, তুমি নিজেই জানো না তুমি কত বড় অন্যায় করেছো। এরপর সে জলি 2 কে নিজের গল্প শোনাতে থাকে। তিনি বলেন, অনেক বছর আগে আমাদের ছোট্ট পার্সল গ্রামে ইম্পেরিয়াল কোম্পানি এসে পা রাখে। হরিভাই খাইতান আসলে সেখানে একটা বিশাল প্রজেক্ট বানাতে চেয়েছিল। সেই প্রজেক্টে শুধু বহুতল ভবন আর মল নয়, রেসিং কার ট্র্যাক পর্যন্ত বানানোর পরিকল্পনা ছিল। আর এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল বিকানের টু বোস্টন, কারণ আমাদের গ্রাম পার্সল মূলত বিকানের জেলাতেই পড়ে। আর সেই গ্রামকেই হরিভাই খাইতান ডেভেলপ করে বোস্টনের মতো করতে চেয়েছিল। কিন্তু তার এই প্রজেক্ট পূর্ণ করতে হলে দরকার ছিল আমাদের কৃষকদের জমি। যখন সে আমাদের জমি দখল করতে চাইলো, আমরা স্পষ্ট না করে দিলাম। তারপর সে কিছু জমিদারদের সাহায্যে আমাদের আর গ্রামবাসীদের ছোটখাটো লোন দিল। এরপর সে নকল কাগজপত্র বানিয়ে সেই ভুয়া কাগজের জোরে আমাদের জমি হাতিয়ে নেয়। এই পুরো কাজে হরিভাই খাইতান আর তার কোম্পানি আমাদের গ্রামের তহলিসদার, ডিএম, এমনকি স্থানীয় এমএলএ কেও নিজের দলে টেনে নেয়। যখন আমার স্বামী রাজরাম সোলাঙ্কি এই অন্যায়ের প্রতিবাদ করলেন, তখন সবাই মিলে তার কণ্ঠস্বর চেপে ধরে এবং আমার স্বামীর সঙ্গে গ্রামবাসীদের অধিকারও ছিনিয়ে নেয়। পুরনো পৈতৃক জমি চলে যাওয়ায় আমার স্বামী ভীষণ কষ্টে আত্মহত্যা করে নেয়। আমার স্বামীর আত্মহত্যার পর মিডিয়া ঘটনাস্থলে চলে আসে আর বিষয়টা সংবাদে ছড়িয়ে পড়ে। এটা দেখে হরিভাই খাইতান আর তার কোম্পানি ভাবে হয়তো তাদের আসল মুখোশ সবার সামনে চলে আসবে, তাই সে আমার কাছে 10 লাখ টাকার চেক নিয়ে আসে ঘুষ দিতে, যাতে আমি মিডিয়ার সামনে চুপ করে থাকি আর সে হিরো হয়ে যায়। কিন্তু তার সব সত্যি আমি আগে থেকেই জানতাম, তাই তার চেকটা আমি ছিঁড়ে ফেলে দেই। এই অপমানটা হরিভাই খাইতান একদমই সহ্য করতে পারেনি, তাই সে গ্রাম আর মিডিয়ার মধ্যে গুজব ছড়িয়ে দেয় যে আমার স্বামীর সঙ্গে নাকি আমার বৌমার সম্পর্ক ছিল, আর এই সম্পর্ক প্রকাশ পেয়ে যাওয়ায় সে লজ্জায় আত্মহত্যা করেছে। এভাবেই সে পুরো ঘটনাটা ঘুরিয়ে দেয়। কিন্তু যখন এই মিথ্যা অপবাদ মিডিয়াতে ছড়িয়ে পড়ে আর সবাই কেবল এই কথাই বলতে থাকে, তখন লজ্জা আর দুঃখে আমার বৌমাও আত্মহত্যা করে। এখন আমার পরিবারে আর কেউই নেই, তাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো হরিভাই খাইতানের কাছ থেকে কৃষকদের জমি ফিরিয়ে আনা এবং আমার স্বামী আর বৌমার জন্য ন্যায় বিচার আদায় করা। কিন্তু আজ যখন আমি পিটিশন ফাইল করতে গিয়েছিলাম, তখন তুমি কোর্টে কোম্পানির পক্ষ নিয়ে পিটিশন খারিজ করিয়ে দিয়েছ। জলি 2 যখন জানকি আম্মার এই কাহিনী শোনে, সে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। হরিভাই খাইতানের আসল চেহারা সে বুঝতে পারে। তবে গল্প বলার পরে জানকি আম্মা স্টেশনে চলে যায় গ্রামে ফেরার জন্য। কিন্তু এরই মধ্যে জলি 2 নিজের মনের মধ্যে দৃঢ়
প্রতিজ্ঞা করে ফেলে সে জানকি আম্মার কেস লড়বে এবং হরিভাই খাইতানের কাছ থেকে ন্যায় বিচার আদায় করবে। একই সঙ্গে আমরা দেখি জলি ওয়ানকেও, যে প্রথমে দ্বিধায় ছিল এই কেস লড়া নিয়ে, কিন্তু তার স্ত্রীর কাছ থেকে পুরো কাহিনী শোনার পর সেও রাজি হয়ে যায় সেই কেসটা লড়তে। তাই জলি ওয়ান আর জলি টু দুজনেই স্টেশনে পৌঁছে যায় জানকি আম্মার কাছে। দুজনেই জানায় যে তারা কেস লড়তে চায়, কিন্তু একসাথে হাজির হওয়ায় দুজনের মধ্যে তর্ক বেঁধে যায় কে কেস লড়বে এই নিয়ে তারা ঝগড়া করতে শুরু করে। তখন জানকি আম্মা স্পষ্ট বলে হরিভাই খাইতন আর তার কোম্পানি ভীষণ শক্তিশালী, তাই এই কেস তাদের দুজনকে একসাথে মিলেই লড়তে হবে। এই কথা শুনে জলি ওয়ান আর জলি টু রাজি হয়ে যায় একসাথে কেস লড়তে। এরপর তারা লক্ষ্য করে জানকি আম্মার গ্রাম পার্সলে অস্থিরতা বেড়েই চলছে। আসলে গ্রামের মানুষ তার পাশে দাঁড়াতে শুরু করেছে। আগে যারা অসহায় ছিল তারাও সাহস করে কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কনস্ট্রাকশন বন্ধ করে দেয়। গ্রামবাসীদের সাপোর্ট করতে জলি ওয়ান আর জলি টু দুজনই জানকি আম্মার গ্রামে পৌঁছে যায়, কিন্তু সেই সময় হরিভাই খাইতন আদেশ দেয় যে যে কোনোভাবে জমি খালি করতে হবে, কৃষকদের বাড়িঘর ভেঙে দিয়ে কনস্ট্রাকশন শুরু করতে হবে। তার নির্দেশে এমএলএ, তহলিলদার আর ডিএম বিশাল ফোর্স নিয়ে সেই গ্রামে পৌঁছে যায় এবং মানুষদের সরানোর চেষ্টা করে। তখন জলি ওয়ান আর জলি টু গ্রামের মানুষদেরকে বলে যে তারা যেন কোনো লড়াই না করে, বরং মোবাইল বের করে তাদের কাজগুলো রেকর্ড করে। রেকর্ডিং এর ভয়ে ডিএম কিছুই করতে সাহস পায় না, কারণ শান্তিপূর্ণ আন্দোলনে হামলা আইনগত অপরাধ। কিন্তু সে সময় এমএলএ একটা সুযোগ নেয়, সে একজন শুটার ভাড়া করে আর তাকে দিয়ে ডিএম এর উপর গুলি চালায়। ডিএম গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে এমএলএ সমস্ত ফোর্সকে গ্রামবাসীর উপরে ছেড়ে দেয়। এরপরই গ্রামটিকে জোর করে খালি করানো হয়। তবে এই সংঘর্ষের মাঝখানেই জলি ওয়ান গুরুতরভাবে আহত হয়ে পড়ে, তাই তাকেও ভর্তি করানো হয় একই হাসপাতালে যেখানে ডিএম এর চিকিৎসা চলছিল। সৌভাগ্যবশত গুলি লাগার পর ডিএম বেঁচে যায় আর জলি ওয়ানের চিকিৎসাও ঠিক মতো হয়ে যায়। এরপর জলি ওয়ান আর জলি টু দুজনে মিলে জানকি আম্মার কেস লড়তে সরাসরি কোর্টে হাজির হয়। এদিকে আমরা কোর্টে দেখি হরিভাই খাইতনের সেই বড় লয়ার লন্ডন থেকে ফিরে এসেছে, তাই হরিভাই খাইতনের পক্ষে কেসটা এখন সেই হ্যান্ডেল করবে। সে কোর্টে এসে বড় স্টেটমেন্ট দিতে শুরু করে আর সোজা কথায় বলে যে যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিতে হবে। তাই আমাদের উচিত হরিভাই খাইতনের মতো লোকদের ধন্যবাদ দেওয়া, যারা পার্সুল গ্রামের মতো অনুর্বর জায়গায় এত ভালো প্রজেক্ট বানাচ্ছে। কিন্তু এরপর জলি ওয়ান আর জলি টু একে একে সব যুক্তি খারিজ করে দেয়। তারা দুজনে মিলে হরিভাই খাইতন আর তার কোম্পানি ইম্পেরিয়াল গ্রুপের আসল মুখোশ খুলে ফেলে। ওরা প্রমাণ করে দেয় যে খাইতানের কোম্পানি পরিকল্পিতভাবে গ্রামবাসীদের জমি দখল করেছে। তারা কোর্টে বলে খাইতানের লোকেরা আগে গ্রামে একটা সার্ভে করেছিল, তারা খুঁজে বের করেছিল যে এই গ্রামে কতজন লোক থাকে, তাদের কত টাকা আছে আর তাদের কি কি সমস্যা রয়েছে। তারা খুঁজে বের করে যে কেউ তার মেয়েকে বিয়ে দিতে চায়, কারো ছেলের চাকরির জন্য টাকার প্রয়োজন আর কারো খাবারের অভাব রয়েছে। এরপর খাইতান জমিদারকে পাঠিয়ে দেয় সেই লোকেদের কাছে। তারা ছোট ছোট ঋণের বদলে জমির কাগজ নিয়ে নেয়, পরে ভুয়া ডকুমেন্ট বানিয়ে সেই জমিগুলো দখল করে। আর তাদের এই কাজে তাদের সাথে ছিল গ্রামের তহলিলদার, ডিএম, এমনকি এমএলএ, যাদের সবাইকে সে মোটা অঙ্কের ঘুষ দিয়েছে। এরপর জলি ওয়ান আর জলি টু আহত অবস্থায় ডিএমকে কোর্টে হাজির করে যাতে সে কোর্টে সাক্ষ্য দিতে পারে। ডিএম নিজেই বলে এখানে আসা তার নিজের সিদ্ধান্ত, সে এই অবস্থাতে সত্যি কথাটা বলতে চায়। ডিএম কোর্টে সবকিছু খুলে বলে হরিভাই খাইতন আর তার কোম্পানি আমাদের সবাইকে ঘুষ দিয়েছে, তাই আমরা তাদের সঙ্গে মিলে গ্রামবাসীদের জমি কেড়ে নিয়েছি, কিন্তু যখন আমার দরকার ফুরলো তখন সে আমার উপর গুলি চালায়। এরপর জলি ওয়ান আর জলি টু প্রমাণ করে দেয় যে ডিএমকে গুলি করার পেছনে খাইতন আর তার কোম্পানির হাত আছে, কারণ গুলিটা যার নামে রেজিস্টার করা ছিল সে হলো এমএলএ, আর এমএলএ কে এই কাজটা খাইতানি করতে বলেছিল। এরপর আরশাদ ওয়ারিশ মানে জলি ওয়ান কোর্টে একটা বড় এক্সাম্পল দেয়। সে বলে যেমন পার্সল গ্রামে খৈতন প্রজেক্ট করেছে তেমনি দিল্লি শহরেও সরকার বড় বড় প্রজেক্ট করতে চায়, কিন্তু যেখানে সরকার প্রজেক্ট করতে চায় সেখানে ধনী লোকেদের বাড়ি পড়ে যাচ্ছে। তখন জলি ওয়ান কোর্টকে একে একে কয়েকটা বাড়ির ছবি দেখায়। প্রথমে দেখানো হয় হরিভাই খাইতানের নিজের বাড়ি, আর তখন জলি ওয়ান খাইতানকে জিজ্ঞাসা করে দেশকে এগিয়ে নিতে সরকার কি তোমার বাড়িটা নিতে পারবে। খাইতান সঙ্গে সঙ্গে না বলে দেয় আর ছবিটা ছিঁড়ে ফেলে দেয়। এরপর জলি লয়ার রাম কাপুরের বাড়ির ছবি দেখায়, তাকেও জিজ্ঞাসা করে আর সেও না করে দেয়। সবশেষে জলিওয়ান জাজ সুন্দরলাল ত্রিপাঠীকেও তার বাড়ির ছবি দেখায়। জাজকেও সে একই কথা জিজ্ঞাসা করে দেশকে এগিয়ে নিতে আপনি কি আপনার বাড়িটা দিবেন। তখন জাজ উত্তর দেয় আমার বাড়ি আমার মর্জি, কাউকে এই বাড়িটা দেওয়ার জন্য আমি বাধ্য নই।
এই কথা শুনে জলি ওয়ান বলে, জাজ সাহেব, এটাই তো আমাদের আসল কথা। প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের জিনিস দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত নেওয়ার। আমাদের বাড়ি আমাদের অনুমতি ছাড়া সরকার নিতে পারে না। আপনার মতো ধনী লোকেরা যাদের 10টা বাড়ি রয়েছে তারাও নিজেদের একটা বাড়ি দিতে রাজি নয়। তাহলে গরিব কৃষকরা যাদের মাত্র একটাই বাড়ি আছে তারা কিভাবে তার বাড়িটা ছেড়ে দেবে? এই সব দারুণ যুক্তি দিয়ে জলি ওয়ান আর জলি টু প্রমাণ করে দেয় যে শুধু জমি দখলই নয়, খাইতান আর তার পুরো কোম্পানি বড় বড় স্ক্যাম করেছে। তহলিলদার থেকে এমএলএ সবাই এতে জড়িত। শেষমেশ জাজ রায় দেয় সব কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে আর হরিভাই খাইতান আর তার কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই রায়ের মাধ্যমেই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এক্সপ্লেনেশন কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।